This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। ৮টা মানেই হাজির ঠোঁটকাটা, ঠোঁটকাটা হাজির মানেই সেই সমস্ত বিষয়কে আরও গভীরে গিয়ে আমরা দেখব এবং সেই সমস্ত প্রশ্ন আরও একবার করব সরাসরি। আজ শুরুতেই টলিপাড়ার দিকে নজর রাখতেই হচ্ছে, তার কারণ একথা বলার কোনো অপেক্ষা রাখে না যে টলিপাড়ায় সিঁদুরে মেঘ। এবং হ্যাঁ, আজও আপনারা জানেন পরিচালক সৃজিত রায়ের সেট তৈরি করতে কেউ আসেননি। আর লাইট ক্যামেরা অ্যাকশন, এই যে আওয়াজ, এই যে পরিস্থিতি, সেই তিমিরেই রয়ে গিয়েছে, মানে শুটিংয়ের কথা বলছে। উল্টে পরিচালক বনাম ফেডারেশন, এই জট আরও জটিল হয়েছে এবং এখনো পর্যন্ত যা সিচুয়েশন বলার অপেক্ষা রাখে না যে জটিলতর হয়েছে। গত বছর জুলাই মাসে টলিপাড়ার জট পেকেছিল আরও পরিচালককে নিয়ে। সেদিন মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেছিলেন এবং মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সেদিন জট কেটেছিল। ফেব্রুয়ারি মাসে ওই একই ঘটনার আবারও রিপিট হয়, মানে পুনরাবৃত্তি যাকে আমরা বলি। কৌশিক গঙ্গোপাধ্যায়, জয়দীপ মুখোপাধ্যায়, তাদের পর এবার এই ফেডারেশনের কোপে পরিচালক প্রযোজক সৃজিত রায়। বুধবার বৈঠকে বসেছিলেন পরিচালকরা। ঠিক হয় যে একদিন দেখা হবে ফেডারেশন কি বলে, মানে এই সময়সীমাটা, মানে 24 ঘন্টার এই সময়সীমাটা তারা একটা ট্রানজিশন পয়েন্ট হিসেবে রেখেছিলেন। তাই জন্য বলেছিলেন যে একদিন দেখা হবে, তারপর ফেডারেশন কি বলে সেই অনুযায়ী তাদের পরবর্তী পদক্ষেপ তারা ঠিক করবেন। তারা ডেডলাইনও দিয়ে দিয়েছিলেন। ডেডলাইন আজ সন্ধ্যে 7টা পর্যন্ত। 7টা বেজে গিয়েছে, এখন 8টা। এরপর কি হলো, কোন দিকে সিচুয়েশন একবার দেখুন। দিন ফেডারেশনের কাছে আমরা জানতে চাই যে কেন এই কাজ তারা করছেন, সেই এক্সপ্লেনেশন তারা সন্ধ্যে 7টার মধ্যে আমাদের দিন। একটু মানে এক্সপ্লেন করুন, একটু আমাদেরকে বলুন, তারপরে আমাদের কথা শুনুন, একটা ডায়ালগ হোক। অন্তত মাননীয় মুখ্যমন্ত্রীর কথা মেনে আপনারা এই কথাটা বলুন। সাংঘাতিক জটিলতা। এই মুহূর্তে আমরা নতুন একটি ধারাবাহিকের সেটে দাঁড়িয়ে আছি, যে ধারাবাহিকে আজকে 4 নম্বর দিন আর্ট সেটিং বিভাগের কর্মীরা কল টাইম পেয়েও কাজে আসেননি। কেন তারা কাজে আসেননি? পরিচালক সৃজিত রায়ের নতুন ধারাবাহিকের শুটিং শুরু হচ্ছে, সেখানে কেন এরকমভাবে তারা সমস্যা তৈরি করছেন তার কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। এটা আমরা বলছি ওপেন ফোরামে, কারণ তাদের ইমেল দিলেও তারা ইমেল হারিয়ে ফেলেন। ফেডারেশনের একটা, আমি অ্যাজ এ প্রোডিউসার আমি একটা মেল করেছি যে এরকম কাজ বন্ধ হয়ে গেছে। ইমেল পাঠিয়েছিল সৃজিত, সেই ইমেল নাকি তারা পায়নি এবং ওরা ইমেল দিয়ে আমন্ত্রণ জানিয়ে, যে আমন্ত্রণ জানিয়েছে সে কথা বলো, সে কিন্তু সেখানে ছিল না। সুতরাং আমরা কাল 7টা অবধি এই এক্সপ্লেনেশনের জন্য অপেক্ষা করব। তাহলে 7 PM 7টা ছিল ডেডলাইন ওভার। জট কেটেছে কি? প্রশ্নের উত্তর কিন্তু সুস্পষ্টভাবে এখনো মেলেনি। আপনাদের মনে করাই, গত বছর জুলাই মাসের পর এবছর ফেব্রুয়ারি মাসে আবারও টলিপাড়ায় সেই পুরনো রোগ মাথাচাড়া দিয়েছে। খুব কনসিয়াসলি, সচেতনভাবে রোগ বললাম, না হলে বারবার এরকমভাবে সেই ব্যাকটেরিয়া কিলবিল করছে কেন? পরিচালক বনাম ফেডারেশন, এই দুপক্ষই কিন্তু নিজেদের অবস্থানে অনড়। পরিচালকরা বারবার গত জুলাই মাসের উদাহরণ টানছেন। তারা বলছেন যে গতবার মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেছিলেন, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে এই বিষয়ে জট কেটেছিল। কিন্তু এখনো পর্যন্ত যা সিচুয়েশন, তাতে এ প্রশ্ন, হ্যাঁ আপনাদের মতন আমিও করলাম, যে জট কোথায় কাটছে বলুন তো? যদি কাটে তাহলে বারবার রিপিট টেলিকাস্ট কেন এই পরিস্থিতির? মাননীয় মুখ্যমন্ত্রীর নিজেরই কথা কে অমান্য করে অসহযোগিতার মাধ্যমে কাজ বন্ধ করে দেওয়া হচ্ছে। আমাদের প্রশ্ন এটা যে তাহলে কেন করা হচ্ছে, সেটা তাহলে ফেডারেশন থেকে এসে এক্সপ্লেন করা হোক। গত বছর জুলাই মাসেও তখন ডিরেক্টরস গিল্ড বনাম ফেডারেশন। সেদিন অভিযোগ ওঠে কাউকে না জানিয়ে নিয়ম ভেঙে বাংলাদেশে লুকিয়ে শুটিং করেছেন পরিচালক রাহুল মুখোপাধ্যায়। রাহুলকে ব্যান করে ফেডারেশন। সেদিন হস্তক্ষেপ করতে হয় মুখ্যমন্ত্রীকেই। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন দেব, প্রসেনজিৎ, গৌতম ঘোষ, সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাসও। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর পোস্ট লিখলেন, দেখা হলো, কথা হলো, ভালো লাগলো, জট কাটলো তারপরেই। মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ, তিনি যদি হস্তক্ষেপ না করতেন ঠিক সময়, তাহলে হয়তো এই বনটা হয়তো আরো কিছুদিন হয়তো টানতো। যেভাবে আমাদের নির্দেশ দিয়েছেন আমরা
সেভাবেই আগামী দিনে ঝাঁপিয়ে পড়ব। আগামীকাল থেকে আমাদের সমস্ত টেকনিশিয়ানরা ফ্লোরে ফ্লোরে কাজ শুরু করবেন। সেদিন জট কাটে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে, আর এবার কৌশিক গঙ্গোপাধ্যায়, জয়দীপ মুখোপাধ্যায়ের পর ফেডারেশনের কোপে পরিচালক প্রযোজক সৃজিত রায়। জট এখন আরো জটিল। বুধবারই মিটিংয়ে বসে পরিচালকদের সংগঠন, বৃহস্পতিবার সন্ধ্যে 7টার ডেডলাইনও দেওয়া হয়। আমরাও তো ফেডারেশনের অংশ, আমাদের যে মাদার বডি, তাদের কাছে আমাদের অনুরোধ যে আপনারা আমাদেরকে জানান যে এই যে আজকে পরিচালকদের এইরকম অবস্থার সম্মুখীন হতে হচ্ছে, কেন হচ্ছে। পরিচালকদের সংগঠন নিয়মিত মিটিং করছে আর তারা ফেডারেশনের কাছে ব্যাখ্যা চেয়েছে যে কেন এরকম আচরণ তারা করছে। ফেডারেশন সূত্রের খবর, গতকাল বুধবার ফেডারেশনের সর্বোচ্চ স্তরের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যদি কেউ ইন্ডাস্ট্রি একদিনের জন্য বন্ধ করে, ফেডারেশন তার দ্বিগুণ সময় ইন্ডাস্ট্রি বন্ধ করবে। এবার আর কোনো শক্তির কাছে ফেডারেশন মাথা নত করবে না। ফেডারেশনের ওই বৈঠকে সভাপতি স্বরূপ বিশ্বাস ছিলেন না। ফেডারেশনের সদস্যরা সিদ্ধান্ত নিয়ে স্বরূপ বিশ্বাসকে জানিয়েছেন। সন্ধ্যে 7টা পর্যন্ত টাইম দিয়েছে পরিচালকদের সংগঠন। সন্ধ্যে 7টার সময় দুপক্ষের মধ্যে যদি কথোপকথন না হয়, এই ব্যাপারে মীমাংসা না হয়, তাহলে কি কোনো চরম সিদ্ধান্ত হবে? টলিপাড়ায় আবার শুটিং বন্ধ হবে? ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস জানিয়েছেন, পরিস্থিতির ওপর আমরা কড়া নজর রাখছি। ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটি এবং ওয়ার্কিং কমিটি যথাসময় সিদ্ধান্ত নেবে। ইন্ডাস্ট্রিটা হলো শিল্পী, পরিচালক ও কলা কুশলীদের সবাইকে নিয়ে একটা যৌথ পরিবার। এখানে আলাদা করে কারো স্বার্থ দেখার প্রশ্ন নেই। যারা স্বার্থ খুঁজছেন তারাই স্বার্থান্বেষী। এখানে আমরা একে অপরের পরিপূরক, আমরা একটা টিম হিসেবে কাজ করি। ফেডারেশন এটাই বিশ্বাস করে। বিশ্বাস যতক্ষণ রাখবেন আপনি এটার বিশ্বাস নিয়েই থাকবেন যে টলিউডে ধ্বংস এই বিশ্বাসই আপনাকে নিয়ে যাবে। ওটা ওনাদের কিছু টেকনিক্যাল সমস্যা, ওগুলো কথা বলে মিটে যাবে। টেকনিশিয়ানরা তাদেরও স্বার্থ এখন অনেক সুরক্ষিত, তাদের কাজ, তাদের পারিশ্রমিক সমস্ত দিক দিয়ে তারা ওয়েল কভার্ড। আরে তৃণমূলের সব নেতা নেত্রী অ্যান্ড বিজেপির সব নেতা নেত্রীরা এরাই তো নায়ক নায়িকা, এরাই তো অভিনেত্রী। क्या जरूरी है टॉलीवुड को रखने का? मैदान देख लीजिए। কোনো পদক্ষেপ করার দরকার নেই, পদাঘাত যদি করতে পারে তবেই হবে। পদক্ষেপ করে এরা কদিন আগে তো মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সব মিটে গেল আর এরকম সমস্যা হবে না। কয়েক মাস আগেই ঘটনা ঘটেছিল। একটা নিশ্চয়তার বিষয় রয়েছে। আবার ছবি হচ্ছে, ছবি হবে, পরিচালক, প্রযোজক, অভিনেতা, অভিনেত্রী, টেকনিশিয়ান সবাই মিলেমিশে করবেন। কিছু কিছু ইস্যু থাকে, ওরা নিজেরা কথা বলছেন, সব মিটে যাবে। ফলে বুধবারের পর আজ বৃহস্পতিবার, হ্যাঁ আবারও অ্যাগেইন বৈঠকে পরিচালকরা বসছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই বৈঠকে কি সিদ্ধান্ত হলো, মানে নির্যাস কি? এই ধরনের সিচুয়েশন, একটা জটিলতার সিচুয়েশন, সেটা কি আরো জটিলতর হতে চলেছে? অনড় মনোভাব থেকে তারা কি কিছুটা হলেও ফ্লেক্সিবল হচ্ছেন, কিছুটা হলেও তারা মনোভাব কিছুটা হলেও তারা দেখাবেন? এরকমভাবে একটা আলোচনা, যেটা কিছুক্ষণ আগে শুনলাম যে ডায়ালগের মাধ্যমে সমস্যার সমাধান হতে পারে। ফলে পরিচালকরা কি চরম পথে হাঁটবেন না একটু নরম হবেন, সেই প্রশ্নটা কিন্তু থেকে যাচ্ছে। অনুরণন একটা শব্দ আছে বাংলায়, ইংরেজিতে রিভারভিরেশন, বাঁচতে থাকে, গম গম করে। এই কথাগুলো, অনাচার করো যদি রাজা তবে ছাড়ো গদি, যারা তার ধামাধারী তাদেরও বিপদ ভারী। এই ডায়ালগটা সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে ছবির, আপনারা জানেন প্রত্যেকেই কম বেশি। এবার যে ছবিটা আপনাদের দেখাবো, আচ্ছা দেখুন, তারপর প্রশ্ন করছি, প্রশ্নটা করে রাখি, দেখে কি বলবেন আপনারা বলুন তো, একটু দেখুন। নিউ টাউনের রাস্তা, এই নিউ টাউনের রাস্তায় ছুরি হাতে যাকে দেখছেন তিনি কারিগরি ভবনের কর্মী, তিনি সরকারি কর্মী। নিজের দপ্তরের 3 কর্মীকে ছুরি মেরে জখম করে রাস্তায় তিনি হেঁটে যাচ্ছেন। দেখুন, পুলিশও ধারে কাছে ঘেঁষতে সাহস পাচ্ছিল না। কিভাবে করেছে সেটা তো আপনার ডিপার্টমেন্টেই পুরো জিনিসটা বোঝা যায়। চালাতে চালাতে গেছে, হাতটা পড়ে গেছে, সামনে লেগে গেছে। কি এখানকার স্টাফ লিফটে নামার জন্য একজন ভিতরে ঢুকে গেছে, ঢুকে যায় এখানে ধরা অবস্থা ঢুকেছে। আমি তখন জিজ্ঞেস করতেছি কি হয়েছে দাদা, না
ছুরি দিয়ে কেটে দিচ্ছে, আর সেখানে প্রচুর গন্ডগোল, ওই জন্য আমি পালিয়েছি। ওলা ওই নিচকে নেমে পালিয়ে গেল, আর ওখানে দেখতেছি 2-4 জন ছুরি করতেছে। আমরা সেকেন্ড ফ্লোরে থাকি, ওটা থার্ড ফ্লোরে ঘটনাটা ঘটেছে। এবারে সেকেন্ড ফ্লোরে থেকে আমরা যখন দেখলাম যে একজন বাইরে ছুরি কিছু দেখা যায়নি, সেই ছুটে চলে গেল, তার পিছনে বাকি সবাই যখন ছোটাছুটি করছে দেখলাম মানুষজন সব দৌড়িয়ে যাচ্ছিল, সামনে একটা টাক করে লোক চাকু হাতে নিয়ে দৌড়াচ্ছিল, এবার সব দৌড়িয়ে ওই রাস্তার দিকে গেল, এইটাই দেখলাম। আমি দোকানদারি করি, সবাই এখান থেকে যে যাচ্ছিল, ওই লোকটা যাচ্ছিল, যে সবাই মানুষগুলো পেছন পেছন গেল ওই অনেকটা দূরে, তারপরে পুলিশকে ফোন করলো, ওনার হাতে একটা চাকু ছিল, রক্ত লেগেছিল চাকুতে, যে পুলিশকে ফোন করলো, পুলিশ আসলো, ওনাকে নিয়ে চলে গেল। রাস্তা মাঝখানেই দৌড়াচ্ছিল, হেঁটে হেঁটে যাচ্ছিল, আর পাবলিক অনেক পেছনে ছিল সবাই, আর ওনার হাতে চাকু ছিল, পাবলিক কেউ ওনাকে ধরতে পারেনি। যে পুলিশকে ফোন করার পরে পুলিশ এসেছিল, পুলিশ এসে ওনাকে নিয়ে গেছে। ঠিকই ধরেছেন আপনারা, খুব স্বাভাবিক সাধারণ ঘটনা কিন্তু এটা নয়। আমরা সেই ভদ্রলোকের ছবি দেখালাম, তিনি হেঁটে যাচ্ছেন ছুরি হাতে দেখালাম, নানা রকম বক্তব্য শোনালাম, কিন্তু খুব স্বাভাবিকভাবেই আপনারা বলুন তো যে এরকম একজন কাণ্ড কারিগরি ভবনের ওই সরকারি কর্মী কেন করলেন? তিনি তো জানেন, এটুকু তো আমরা আশা করতে পারি যে তিনি জানেন যে এরকম করলে এর পরিণতি কি হতে পারে, কি কি আইনি পদক্ষেপ, কি কি বিষয় তার উপর আসতে পারে। প্রশ্ন হচ্ছে তবু তিনি কেন করলেন, তবু তিনি করলেন। অমিত সরকার নামে ওই সরকারি কর্মী বলছেন বেশ কয়েক মাস তিনি বেতন পাননি, তার অসুস্থ মায়ের চিকিৎসার বিল আটকে রাখা হয়েছে। আজ তা নিয়ে প্রশ্ন তোলায় তাকে মারধর করা হয়, তারপর বাধ্য হয়ে তিনি ছুরি চালান। আমি নবান্নে ছিলাম, সবাই আমাকে মেরেছে, আমি বাধ্য হয়েছিলাম চুরি বার করতে। আমি আমার নিজের সেফ গার্ডের জন্য চুরি বার করেছি। আমার কেন আমার মা শুনলেন? আচ্ছা, কেন এরকম কাণ্ড ঘটিয়ে বসলেন ওই সরকারি কর্মী? কি বলছেন মনোরোগ বিশেষজ্ঞ রঞ্জন ভট্টাচার্য, আপনাদের একবার শোনাবো। ABCDE দিয়ে বিচার করলে এতে হচ্ছে অ্যাটেন্ডেন্স নিয়ে বড্ড কড়াকড়ি, এবং সেখানে ছুটি না পেলে আমাদের লেবার ল পর্যন্ত বলেছে যে আমরা দৈনিক 7 ঘন্টা এবং সপ্তাহে 48 ঘন্টার বেশি কাজ করতে পারি না, কিন্তু তা সত্ত্বেও অমানসিক পরিশ্রম এবং চাপের মধ্যে কাজ করতে হয়। বিতে যেটা হচ্ছে সেখানে হচ্ছে বুলি করা, এবং সেই কনস্ট্যান্ট একটা মানুষকে বুলি করতে থাকলে সহকর্মীরা তার দীর্ঘদিনের আক্রোশ বাড়তে থাকে, এবং এই সি থেকে ক্রুয়েলিটি একটা দীর্ঘদিনের একটা পুঞ্জীভূত ক্ষোভ থেকে একটা আক্রোশ জন্মায়, এবং এই ডি ডিসপিউট তৈরি হয় তখন সহকর্মীদের মধ্যে। ই এমপ্যাথিটা তখন ল্যাকিং, এবং এমপ্যাথি যখন না থাকে, সাপোর্ট সিস্টেম যখন না থাকে, এবিসিডি এর প্রভাবে তাৎক্ষণিক একটা মানুষ কিন্তু দিকবিদিক জ্ঞান শূন্য, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে অবিমিশ্রকারীর মতো প্রচন্ড একটা ইম্পালসের বশবর্তী হয়, এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া একটা মানুষ এরকম ঘটনা ঘটাতে পারে। চাই ওয়ার্কপ্লেস সেফটি এবং ওয়ার্ক লাইফ ব্যালেন্স। সরকারি কর্মী অমিত সরকার যা অভিযোগ করলেন, যা বললেন, তাতে এটা মনে হওয়া স্বাভাবিক যে তার সঙ্গে অনাচার হয়েছে। এবার আরেকটা ছবি আপনাদের দেখাই, দেখুন। পুলিশ যাদের টেনে হিচড়ে কলার ধরে, একটু শোনাই আগে আপনাদের কিছু। আমাদের আন্দোলন, অন্যের দুর্নীতির দায় আমাদের কেন হবে? আমরা কেন আমাদের বিরুদ্ধে দাবি করছি, মুখ্যমন্ত্রীকে আমাদের সঙ্গে দেখা করতেই হবে। দাঁড়িয়ে আছে আমরা ভাঙড়ে নিয়ে যাওয়া হবে আপনাদের। সেখানে আন্দোলন আমাদের চলবে। আমরা সবাই যখন আমাদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে, অন্যায়ভাবে আমাদের আন্দোলন করতে দেওয়া হচ্ছে
যাদের টেনে হিচড়ে কলার ধরে ঠেলতে ঠেলতে বাসে তুলে ভাঙর পাঠিয়ে দিল, তারা কেউ চোর, ছাঁচোর, গুন্ডা, বদমাশ, খুনি, ডাকাত নন। তারা শিক্ষক। হ্যাঁ, তারা শিক্ষক, স্কুলে পড়ান তারা। তারা সমাজ গড়ার কারিগর। এটা একটা দেশের লজ্জা, এটা আমাদের রাজ্যের লজ্জা যে শিক্ষকরা পুলিশের কাছে ঘাট ধাক্কা খাচ্ছে, লাঠি খাচ্ছে। খুব লজ্জার কথা, আমরা লজ্জিত, ধিক্কারযোগ্য অপরাধ এটা পুলিশের। প্রবীণ শিক্ষাবিদ পবিত্র সরকার তিনি বলছেন তিনি লজ্জিত। আপনিও হয়তো লজ্জিত, আপনারাও হয়তো লজ্জিত। পুলিশ কলার ধরে টেনে গ্রেফতার করছে কাদের? শিক্ষকদের। নিয়োগ দুর্নীতিতে হাইকোর্টের নির্দেশে 2016 এসএসসির পুরো প্যানেল বাতিল হওয়ায় ওদের চাকরি গিয়েছে। সেই মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে। ময়দান মেট্রো স্টেশন থেকে মিছিল করে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন এই শিক্ষকরা, যাদের সঙ্গে এরকম হলো। এটা একটা দেশের লজ্জা, এটা আমাদের রাজ্যের লজ্জা যে শিক্ষকরা পুলিশের কাছে ঘাট ধাক্কা খাচ্ছে, লাঠি খাচ্ছে। লজ্জার কথা, আমরা লজ্জিত, ধিক্কারযোগ্য অপরাধ। তাদেরকে ঘরে বাচ্চাদের শিক্ষিত হতে হবে না? আমরা গন্ধে বাস করছি। আজকে এত পুলিশ, যদি দুর্নীতি হয় সেদিন কোথায় থাকে? সরকার দুর্নীতি করবে, তার দায়ে আমাদের কেন প্যানেল ক্যান্সেল হবে? কি হয়েছিল পুলিশ? আমরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ সাক্ষাৎ চাই। 27 তারিখ থেকে লাগাতার এই অবস্থান চালাচ্ছি। রাজ্য সরকারের স্ট্যান্ড এখনো পর্যন্ত আমরা বুঝতে পারিনি। সুপ্রিম কোর্টে আজকে পুলিশ এইরকম আচরণ করছে কারণ মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছিলাম, তো তাই তো দলদাসগিরিটা করবেই। একদিকে যখন বিজনেস মিট চলছে, সেদিকে শিক্ষকরা আন্দোলন করছে। কোনো রাজনৈতিক আন্দোলন নয়, অরাজনৈতিক আন্দোলন, আমাদের বাঁচার আন্দোলন। আমাদেরকে আজকে পুলিশ ধরে গাড়িতে তুললো, এটা পশ্চিমবঙ্গবাসী হিসাবে কি আপনি কি সমর্থন করেন বিষয়টা? টোটাল প্যানেলে সবাই কি দুর্নীতিভুক্ত? যেখানে ভারতবর্ষের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই, তাকে কি আপনারা মান্যতা দেবেন না? নির্লজ্জ পুলিশ, বলছে লজ্জা লাগে, টিচারদের উপর হ্যারাসমেন্ট করছে। আমরা এ ছবিও আমাদের ক্যামেরায় ধরা পড়েছে যে মেট্রোর ভেতর থেকে, অর্থাৎ মেট্রোতে গিয়ে যখন বিক্ষোভকারীরা আশ্রয় নিচ্ছেন, ঠিক সেই সময়ও কিন্তু তাদেরকে ভেতর থেকে কিছুটা ভেতর থেকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়। যদিও আরপিএফ এর তরফ থেকে একটা ব্যারিয়ার দিয়ে দেওয়া হয়েছিল কলকাতা পুলিশের ক্ষেত্রে, কত দূর তারা ঢুকতে পারবে। এসএসসি কে পর্ষদ কি উচিত নয় যে সঠিক লয়ার দিয়ে তাদের ব্রিফ করার, সঠিক তথ্য তুলে ধরার? আমরা শুধু একটাই দাবি যে দিদি এই বিষয়ে হস্তক্ষেপ করুন। আমরা 27 ডিসেম্বর থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত খোলা আকাশের নিচে অবস্থান করছি, ধর্মতলা, কলকাতার প্রাণকেন্দ্র। তাহলে এই বিষয়ে দিদির কি হস্তক্ষেপ করা উচিত নয়? আপনারাই বলুন। আজ 6 বছর ধরে আমরা এই আমরা চাকরি করেছি, কিন্তু এপ্রিলের 22 তারিখের পরে 2016 সালে পরীক্ষা দিয়ে 2019 সালে আমাদের নিয়োগ হয়। আমরা এত বছর ধরে চাকরি করছি। এখন আমরা কিছুদিন গত বছরে আমরা জানতে পারি যে আমাদের প্যানেলের কিছু পার্সেন্ট দুর্নীতির জন্য পুরো প্যানেলটাকে হাইকোর্ট অবৈধ, আমাদের পুরো নিয়োগ প্রক্রিয়াটাকে বাতিল করেছে। এবার সেটা শুনানি সুপ্রিম কোর্টে চলছে। এবার আমরা এই সমস্ত ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী আমরা একটা হস্তক্ষেপ চাইছি, যাতে পর্ষদ, সরকার এবং সবাই যাতে একই তথ্য দিয়ে আমাদের আজকে পুলিশের এই আচরণ সেটাই তো আমরা বুঝতে পারছি না।
চাকরি করছিলেন 6 বছর চাকরি করছি আমরা, যোগ্যতার সাথে আমরা পুলিশ ভেরিফিকেশন ক্লিয়ার করেছি, মেডিকেল ক্লিয়ার করেছি, তারপরেও আমরা পরীক্ষাতে পাস করেছি, সমস্তটা ক্লিয়ার করে এসেছি, তারপরে আমাদের সাথে এভাবে পুলিশে দলপাকার হচ্ছে। এটা কেন হবে? আমরা কি মুখ্যমন্ত্রী একজন মহিলাদের সাথে এভাবে কেন টর্চার করা হবে এখানে? আমাদের একটা প্রশ্ন আছে যে এত পুলিশ অফিসার যে আজকে এসে আমাদের তোলার জন্য এসেছেন, আর যদি ওনাদের চাকরিটা এই অবস্থায় থাকতো ওনারা কি করতেন? চলছে, চলবে আমাদের সংগ্রাম, যোগ্য শিক্ষক শিক্ষিকাদের সংগ্রাম চলছে, চলবে। আমাদের উপরে এই অত্যাচার ছিল, মুখ্যমন্ত্রীর কাছে আমাদের বক্তব্যটা আমরা রাখবো। আমরা অহিংস আন্দোলনে নেমেছি, অহিংস আন্দোলনে আমাদের জোর করে অ্যারেস্ট করা হয়েছে। অনাচার করো যদি রাজা তবে ছাড়ো গদি, যারা তার ধামাধারী তাদেরও বিপদ ভারী। শিক্ষকদের একটা দল ধর্মতলায় পৌঁছতে সেখানেও পুলিশের অ্যাকশন শুরু হয়ে গেল। মাঠে নেমে পড়লেন স্বয়ং ডিসি সেন্ট্রাল। আমাদের সঙ্গে ন্যায় বিচার করতে হবে এবং সুপ্রিম কোর্টে যথোপযুক্ত তথ্য দিয়ে আমাদের চাকরি ফিরিয়ে দিয়ে আমাদের বিদ্যালয়ে ফেরার ব্যবস্থা করে দিতে হবে, না হলে এই আন্দোলন আরও বাড়বে। মুখ্যমন্ত্রীর বাইট দিয়ে বলতে হবে যে তারা কেন এখনো নিশ্চুপ রয়েছে। উনি তো জানতেন এখানে এইটা হচ্ছে, তার জন্য উনি পুলিশ ফোর্সের ব্যবস্থা করেছেন। উনি কেন হচ্ছে সেটাও উনি জানেন, তাহলে উনি কেন আমাদের সামনে ফেস করতে পারছেন না? কেন পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী? আপনারা ডরিনা ক্রসিং ফাঁকা করুন, এক্ষুনি আপনাদের জানানো হচ্ছে আপনারা ডরিনা ক্রসিং ফাঁকা করুন, নাহলে আপনাদের লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে। আমাদের রাজ্যে তো এটাই, যারা অন্যায় করে তাদের কিছু হয় না, আর আমাদের এটাই বোধহয় অন্যায় করা হয়েছিল যে আমরা ঘুষ দিয়ে চাকরি পাইনি, আমরা নিজেদের যোগ্যতায় মাত্র ফর্মের টাকাটা দিয়ে আমরা চাকরিটা পেয়েছিলাম, এটাই আমাদের অন্যায়। আজকে এইখানে কোনো প্রোগ্রামে ওনাদের তরফ থেকে প্রোগ্রামের কোনো কর্মসূচি আমাদের কাছে কোনো ইন্টিমেশন ছিল না। ওনারা এখানে জোর করে 500 জন চলে এসছেন, ট্রাফিক আধ ঘন্টা আটকে রেখেছেন, ওনাদের সাথে দফায় দফায় কথা বলেছি, ওনারা রাজি হচ্ছেন না, ওনাদের মধ্যে কোনো কোঅর্ডিনেশন নেই। যখন আমরা দেখলাম এতক্ষণ ওনারা আমাদের সাথে কোনো রকম কোঅপারেশন করলেন না, আমরা তখন ওদেরকে আপাতত সাধারণ লোকে যাতে কোনো অসুবিধা না হয় সেটা মাথায় রেখে আমরা আপাতত জায়গাটা ক্লিয়ার করেছি। এটা একটা দেশের লজ্জা, এটা আমাদের রাজ্যের লজ্জা যে শিক্ষকরা পুলিশের কাছে ঘাট ধাক্কা খাচ্ছে। আমরা তো জানি শিক্ষক আমাদের সমাজের গুরু, তাদের তো থাকার কথা ছিল ক্লাসরুমে, কিন্তু তাদের চাকরিগুলো মমতা ব্যানার্জি খেয়েছেন। আজকে শুধু চাকরি খাননি তা নয়, আজকে যারা পড়াশুনো না করে সাদা খাতা জমা দিয়েছে ঘুষ দিয়ে, আজকে তাদের জন্য, তাদের প্রোটেক্ট করার জন্য সুপার নিউমারি পদ ক্রিয়েট করা হয়েছে। কে করেছেন? মুখ্যমন্ত্রী সরকার করেছে। এটা কোন ধরনের অভদ্রতা? আমরা কোন দেশে বাস করছি? আপনারা ভালো করে ভেবে দেখুন। মুখ্যমন্ত্রীকে গিয়ে প্রশ্নগুলো করুন। আমরা তো শান্তিপূর্ণভাবেই প্রশাসন করতে